মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, সব খেলা আর তার পেছনের গল্প তুলে ধরতে দেশ টিভির নিয়মিত আয়োজন খেলার দেশে সবাইকে স্বাগত। শনি থেকে বৃহস্পতি সপ্তাহের ৬ দিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান খবর নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চ ব্রেক পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৯৩ রান। আপাতত বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা। নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশন পার করেছে বাংলাদেশ। বৃষ্টি নামার আগে দুজনের তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে লিড বাড়াচ্ছে টাইগাররা। এরই মধ্যে বাংলাদেশের লিড ১২০ রান। এর আগে প্রথম সেশনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনাররা। ২৩ রানেই মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফিরে যান প্যাভিলিয়নে। প্রথম ইনিংসে পাকিস্তানকে ৩৮৬ রানে অল আউট করে ২৭ রানে লিড নেয় বাংলাদেশ। ঢাকা টেস্ট কভার করতে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী রাশেদ অমিত। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। অমিত, বৃষ্টি বাধায় কিছুটা ছন্দপতন ঢাকা টেস্টে। বৃষ্টির পর টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ কেমন হতে পারে? বাংলাদেশ কি ড্রয়ের জন্য খেলবে? কত রানের টার্গেট মিরপুরের পিচে নিরাপদ হতে পারে জানাবেন। নাহিদ, সব থেকে বড় বিষয় হচ্ছে এখন বাংলাদেশের ব্যাটিং না, এখন আসলে মাঠে দাপট দেখাচ্ছে বৃষ্টি। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন বা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টাও করি যে বৃষ্টি কি পরিমাণ আসলে বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টিতে আপনি জানেন যে মিরপুরের ড্রেনেজ সিস্টেমটা ভালো, তো আমরাও আশা করি বৃষ্টি থেমে গেলে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই হয়তো মাঠে আবার খেলাটা গড়াবে। তবে খেলাটা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের যে অবস্থাটা ছিল বা প্রথম সেশনের কথাটা যদি বলি, সেখানে হচ্ছে চতুর্থ দিনের শুরুটাতে বলা যায় যে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান তারা খুবই সাবধানে শুরু করেছিল, কিন্তু যেহেতু চতুর্থ দিন সেহেতু হচ্ছে মাঠের অনেকটাই বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ফেটেছে। স্পিনাররা বলে টার্ন পেয়েছে, আনইভেন বাউন্স হচ্ছিল এবং এই আনইভেন বাউন্সের কারণে কিন্তু সাদমানের উইকেটটাও কিন্তু তিনি এভাবেই দিয়ে আসছেন। এবং এরপর সাদমান এবং জয় ফিরে যাওয়ার পর কিন্তু দলের হাল প্রথম ইনিংসের মতনই কিন্তু শান্ত এবং মমিনুল কিন্তু নিয়েছেন এবং তারা উইকেটে এই মুহূর্তে আছে। লাঞ্চ বিরতিতে যখন তারা গিয়েছেন, সেই লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু ভালো একটা সংগ্রহের দিকে বাংলাদেশে নিয়ে গিয়েছেন এবং ১২০ রানের একটা লিড তারা এই মুহূর্তে বাংলাদেশের স্কোর বোর্ডে আছে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে এই মিরপুরের উইকেটে যেহেতু বৃষ্টি হয়েছে, কিছুটা হলেও আবার উইকেট একটু ভিজবে এবং সেটাই আসলে এখন দেখার অপেক্ষায় থাকবো যে মাঠের এই উইকেট ভেজার কারণে আসলে কতটা, কারণ পেস বলাররা যখন উইকেট একটু ময়শ্চার থাকে তখন পেস বলাররা কিন্তু খুব ভালো ছন্দে বল করতে পারে এবং সেই বলটা কিন্তু বেশ ভালো গতিতে, এবং আমরা জানি যে পাকিস্তানের যে বলার যারা আছে তা আমরা জানি তাদের বোলিং লাইন, আমরা শাহিন শাহ আফ্রিদির কথা যদি বলি, এবং সেই শাহিন শাহ আফ্রিদির বলের যে সুইং বলেন বা ইয়র্কার বলেন, সেই জায়গাটা কিন্তু উইকেট থেকে তারা নেওয়ার সম্ভাবনাটা থাকবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বোলাররাও কিন্তু, নাহিদ জানার কথা বলতে হয়, বাংলাদেশের বোলাররা যদি ভালো বল করতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারবে। এখন পর্যন্ত যে, কারণ বৃষ্টির পর আসলে দেখা যেতে পারে যে বৃষ্টির পর আসলে খেলাটার গতিটার কোন দিকে যাবে, কারণ এই স্পিনে বা এই উইকেটে যে উইকেট এই মুহূর্তে আছে আমরা জানি বাংলাদেশের দুই ব্যাটসম্যান যদি আরেকটু ধৈর্য ধরে খেলে, যেহেতু চতুর্থ দিনের খেলা চলছে, কালকে একদিন আছে শেষ দিন, তো উইকেটের যে বা এই মিরপুরের উইকেটে ২০৯ রানের বেশি কিন্তু এর আগে কেউ সেকেন্ড ইনিংসে করে জিততে পারেনি। তো সেই জায়গাতে যদি আমরা বলতে পারি যে এই মুহূর্তে যে জায়গাটাতে বাংলাদেশ আছে, তারা যদি ২৫০ থেকে ৩০০ রানের একটি টার্গেট পাকিস্তানের সামনে দিতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের কাছে অনেকটাই বলা যায় যে বাংলাদেশের জন্য অনেকটাই আপার হ্যান্ডে থাকবে। এখন আসলে দেখার অপেক্ষা বাংলাদেশের বোলিংয়ের জায়গাটা কিভাবে মোকাবেলা করবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, উইকেটে আবারও বলছি যে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে বাংলাদেশে যেহেতু একটা ছন্দপতনের জায়গা কিন্তু হয়েছে, তো এই ছন্দপতনের জায়গাটা যদি বাংলাদেশের ব্যাটসম্যান এই মুহূর্তে মমিনুল এবং শান্ত অধিনায়ক আছেন, তারা যদি অনেকটা সেই জায়গাটা মোকাবেলা করতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশের জন্য বড় স্কোর একটা হতে পারে এবং বাংলাদেশ হয়তো কালকের দিনে শেষ দিকে গিয়ে হয়তো ম্যাচটা জিততেও পারে। অবশ্য ক্রিকেট খেলা প্রতি মুহূর্তে আসলে চেঞ্জ হয় এবং প্রতি মুহূর্তে আসলে সময়ের পরিবর্তনের সাথে সাথে ক্রিকেট খেলার রঙও বদলাতে থাকে। যেহেতু টেস্ট খেলা, প্রতি সেশন বাই সেশন আগাতে হবে, তাহলে হয়তো
বাংলাদেশের জন্য পজিটিভ কিছু আসতে পারে এই টেস্ট থেকে, যেহেতু এটা চ্যাম্পিয়নশিপের অধীনে খেলা হচ্ছে। তো সেটা আসলে এখন দেখার অপেক্ষা, আসলে বাংলাদেশ কেমন করে আসলে বৃষ্টির পর ব্যাটিংটা। তো নাহিদ, এই ছিল আমার কাছে মিরপুর থেকে বৃষ্টি স্নাত টেস্টের খবর। অমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম মিরপুর থেকে ঢাকা টেস্টের সর্বশেষ। আগামী জুনে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সফরে 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অজিরা। দলে নেই 3 তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড। মিচেল মার্শের নেতৃত্বে তারুণ্য নির্ভর দল নিয়েই বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। তবে দলে আছেন ট্রাভিস হেড, অ্যাডাম জেম্পা, ক্যামেরন গ্রিনদের মতো নিয়মিত মুখ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে জায়গা পেয়েছেন জোয়েল ডেভিস, লিয়াম স্কটদের মতো নতুন ক্রিকেটাররা। আগামী 9 জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া। পরের 2 ওয়ানডে 11 ও 14 জুন। এরপর 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 17 জুন। শেষ 2 টি-20 মাঠে গড়াবে 19 ও 21 জুন। এবার ফুটবলের খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে হচ্ছেন তা জানতে বাড়ল অপেক্ষা। আগামী 15 মে জানানো হবে কার কাঁধে দেয়া হচ্ছে হামজা শমীদের ডাগ আউটের দায়িত্ব। কোচ বাছাইয়ে আর্থিক বাধায় আটকাতে চায় না বাফুফে। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। হয়ে গেছে, তারা ভেরি ইন্টারেস্টেড। অপেক্ষা আছে সানডেতে আমরা কি বলি, আর আরো 6 জনের সাথে আমরা আজকে কালকে কথা বলবো। গেল শুক্রবার বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানিয়েছিলেন রবিবার জানা যাবে জাতীয় ফুটবল দলের হেড কোচের নাম। তার প্রেক্ষিতে সবার নজর ছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থার দিকে। রবিবার সন্ধ্যায় ফর্টিস ডাউনটাউনে জরুরি সভায় বসে বাফুফের ন্যাশনাল টিম কমিটি। ম্যারাথন এই সভা শেষে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল জানান কোচের নাম জানতে অপেক্ষা করতে হবে আরো 5 দিন। হেড কোচের ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়াধীন আছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি, আমরা অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি। বাট অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। বাফুফের সভায় পর্যালোচনা হয়েছে তালিকায় থাকা 10 জন কোচের প্রোফাইল। এখান থেকে যিনি হবেন চূড়ান্ত তাকে অন্তত 2 বছরের জন্য দেয়া হবে দায়িত্ব। পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনা রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। কোচ বাছাইয়ে আর্থিক সীমাবদ্ধতায় আটকাতে চায় না বাফুফে। মার্কেটিং বিভাগ ও ডোনারদেরও সেক্ষেত্রে রাখা হয়েছে প্রস্তুত। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের, এমনটাই জানালেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। মৌসুম শেষ হওয়ার 3 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করল কাতালান ক্লাবটি। কোচ হ্যান্সি ফ্লিকের জন্য কাটল কঠিন একদিন। বাবা হারানোর পর পেলেন লা লিগা শিরোপা। লড়াইটা ছিল সমানের সমান হওয়ার, প্রত্যাশা ছিল রুদ্ধশ্বাস এক দ্বৈরথের। কিন্তু মাঠের লড়াইয়ের চিত্রটা ঠিক উল্টো। প্রায় 1 শতাব্দী পর এই প্রথম লা লিগার শিরোপা নির্ধারণী এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল 2 জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু ক্যাম্প নো দেখালো কেবল একতরফা দাপট। রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলল হান্সি ফ্লিকের দল। উৎসবের মঞ্চ ছিল আগে থেকেই প্রস্তুত। বস হান্সি ফ্লিক শোকাতুর কোচের মুখে হাসি ফোটাতে যেন জান প্রাণ দিয়ে লড়ে তার শিষ্যরা। ম্যাচ শেষে ক্যাম্প নোতে শুরু হয় কাতালান ক্লাবটির রাজত্ব উদযাপন। লিগ ট্রফির মিনিয়েচার নিয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে ইয়ামাল তোরেসরা। 35 ম্যাচে 91 পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় ব্লাউগ্রানারা। 3 ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত করল বার্সা। সেই সঙ্গে 29তম শিরোপা নিশ্চিত করল হান্সি ফ্লিকের দল। অন্যদিকে টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন কাটাতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। কোচ আলভারো আরবেলোয়ার ভবিষ্যৎ ঝুলছে সুতোয়। অন্যদিকে গত মৌসুমে ট্রেবল জেতানো হান্সি ফ্লিক এই মৌসুমেও ঘরে তুললেন লিগ ও স্প্যানিশ সুপারকোপা। বার্সার জার্সিতে মাত্র 2 মৌসুমে এটি তার 5ম শিরোপা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন খেলার দেশ। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম খেলার দেশে।
2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের সেরা টিকিটের দাম এক ধাক্কায় 3 গুণ বাড়িয়েছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনালের জন্য সবচেয়ে ভালো মানের টিকিটের দাম $32,970, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 38 লাখ টাকারও বেশি। এর আগে একই ক্যাটাগরি টিকিটের সর্বোচ্চ দাম ছিল $10,990, তবে কিছুটা কমেছে যাতায়াত খরচ। ফিফা বিশ্বকাপের শেষ বাঁশি বাজতে বাকি অল্প কিছু সময়, কিন্তু মাঠের বাইরের খেলা জমে উঠেছে এখনই। আর এই খেলার নাম টিকিটের দাম। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনাল নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে যতটা উত্তেজনা ছিল, টিকিটের দাম দেখে সেই পারদ এখন পরিণত হয়েছে ক্ষোভে। এক ধাক্কায় টিকিটের দাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফিফা। বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে ভালো মানের একটি টিকিটের দাম ধরা হয়েছে $32,970, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 38 লাখ টাকারও বেশি। অথচ আগে এই ক্যাটাগরির টিকিটের সর্বোচ্চ দাম ছিল $10,990। টিকিটের এই অস্বাভাবিক দামের বিরুদ্ধে এবার গর্জে উঠেছেন মার্কিন রাজনীতিবিদরা। সরাসরি চিঠি লিখেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে। তাদের অভিযোগ, ফিফা অস্বচ্ছ এবং বিভ্রান্তিমূলক পদ্ধতিতে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে এই ফুটবল উৎসবকে। তবে ইনফান্তিনো নিজের যুক্তিতে অনড়। তার দাবি, আমেরিকার বাজার অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। 2026 বিশ্বকাপের ফাইনাল সহ মোট 8টি ম্যাচ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানেও মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে বিতর্ক। ট্রেনের ভাড়া নিয়ে সমর্থকদের মধ্যে দেখা যায় চরম ক্ষোভ। সাধারণ সময়ে ম্যানহাটন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত খরচ হয় মাত্র $13। সেখানে ফিফা বিশ্বকাপের জন্য ভাড়া বেড়ে দাঁড়িয়েছিল $150, যাকে ডাকাতি বলছেন স্থানীয়রা। চারিদিকে যখন সমালোচনার ঝড়, তখনই টনক নড়েছে প্রশাসনের। নিউ জার্সির গভর্নরের চাপে ট্রেনের ভাড়া $105 নামানো হলেও সাধারণ মানুষের কাছে তা এখনো আকাশচুম্বী। এটা কোনো বড় পার্থক্য তৈরি করবে কিনা জানি না, কারণ টিকিটের দাম অনেক বেশি, তার উপর যাতায়াত খরচও চড়া। সব মিলিয়ে সাধারণ দর্শকের জন্য খেলা দেখা বিলাসিতা ছাড়া কিছুই নয়। দামটা 150 থেকে 105 করা হয়েছে। এতে হয়তো পর্যটক বাড়বে, কিন্তু এটাকে বড় কোনো বিজয় ভাবার কারণ নেই। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি বা ইংল্যান্ডের মতো জায়ান্টরা মাঠে নামবে জুন মাস থেকেই। কিন্তু মাঠের ফুটবলের সেই চিরচেনা আমেজ টাকার পাহাড়ের নিচে যে চাপা পড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। নিজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারের ফিফা বিশ্বকাপ দেখছে অনেক নতুন কিছু। তার মধ্যে অন্যতম চমকপ্রদ ঘটনা, জনসংখ্যার বিচারে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা। ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে দলটির অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা জানালেন, কাউকেই ভয় পাচ্ছেন না তারা। শুধু অংশ নিতেই বিশ্বকাপে যাচ্ছে না কুরাসাও, বড় মঞ্চে ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্রটি দেখাতে চায় তাদের সামর্থ্য। ছবির মতো সুন্দর একটি দেশ, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগরের পারে অবস্থিত ছোট্ট এক দেশের নাম কুরাসাও। দেশটি আলোচনার এতই বাইরে যে পরিচয় করিয়ে দিতেও টানতে হয়েছে ভেনেজুয়েলার নাম। তবে ফিফা বিশ্বকাপে নাম লিখিয়ে এবার নিজেদের পরিচয়েই পরিচিত হতে পারবে কুরাসাও। মাত্র 444 বর্গ কিলোমিটার আয়তন ও 1,56,000 জনসংখ্যা, তাতে কি এসে যায়? ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপের অংশ হয়ে গেছে কুরাসাও। জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম এই দেশটির পতাকা উড়বে বিশ্বকাপের মঞ্চে। ই গ্রুপের লড়াইয়ে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো দলের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে রূপকথার গল্প লিখে জায়গা করে নেয়া অবিশ্বাস্য এক যাত্রা কুরাসাওয়ের। সেরা 48টি দলের একটি হওয়াটা ছোট্ট এই দেশটির জন্য দারুণ গর্বের। ইতিহাস রচনা করেই থামতে চান না কুরাসাওয়ের অধিনায়ক লিয়ান্দ্রো বাকুনা। ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কাউকেই ভয় পাচ্ছেন না তারা। আমার মনে হয় আমরা আন্ডারডগ হতে পারি। আমরা বিশ্বকাপে প্রথমবারের মতো যাচ্ছি ঠিকই, কিন্তু আমি বলবো আমরা কাউকে ভয় পাই না। আমরা সেখানে যাব, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলবো এবং মুহূর্তটাকে উপভোগ করার চেষ্টা করব। আমরা সেখানে গিয়ে প্রতিটি ম্যাচে হারতে চাই না। আমরা সেখানে গিয়ে দেখাতে চাই যে আমরা আসলে কি করতে পারি এবং কেন আমরা আজ আমাদের এই লক্ষ্য অর্জন করতে পেরেছি। কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রাটা অবিশ্বাস্য মনে হলেও লিয়ান্দ্রো বাকুনার মনের কোণে সবসময় ছিল বিশ্বকাপে খেলার স্বপ্ন। বয়সটা 34 হলেও নিজেকে প্রস্তুত করছেন বিশ্ব মঞ্চের জন্য।
10 বছর আগে যখন আমি এই দলে আসি তখনই আমি বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করি। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের দেশটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা সবসময় বড় কিছু অর্জন করার বিশ্বাস রেখেছি। আমার বয়স এখন 34। অনেকেই আমাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আমি মানসিকভাবে এবং শারীরিক প্রস্তুত হচ্ছি, যাতে বিশ্বকে দেখিয়ে দিতে পারি কেন আমি এখানে। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া আর লক্ষ্য যখন অবিচল, তখন বাধা হয়ে দাঁড়াতে পারে না কোনো কিছুই। অদম্য সাহসের রূপকথা লিখে বিশ্বকাপে নাম লিখিয়ে সেটাই প্রমাণ করেছে কুরাসাও। এবার পালা বিশ্বমঞ্চে সেই রূপকথার বাস্তব রূপ দেয়ার। নীল জলরাশির এই দেশটির রঙিন যাত্রা কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার অপেক্ষা। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।